প্রথমেই ভয়েস ফর রিফর্ম এবং নাগরিক কোয়ালিশনকে ধন্যবাদ জানাই আমাকে এখানে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ার জন্য। আর আমি আমার বক্তব্যে প্রথমেই সবাই একটা আশাবাদ ব্যক্ত করছেন যে আসলে পার্লামেন্টে যাবে, এটা আটকায় দেওয়া যাবে। আমি আসলে এই আশাবাদে নাই, এগুলো কোনো কিছু আটকানো যাবে না। যেভাবে আইনটা হয়েছে এভাবেই আসলে আইনটা পাস হবে এবং আমাদের জন্য সামনের দিনে একটা ভয়ঙ্কর কঠিন সময় আরেকবার মানে আসতে যাচ্ছে আর কি। তো এইবারের যেটা সুবিধা সেটা হলো গতবারেরটা যেহেতু আমরা দেখছি, এবারেরটার জন্য আমরা প্রিপেয়ার থাকতে পারবো আর কি। এবং আমি যেটা বুঝি যে কালকেও আমি একটা টক শোতে কথা বলতেছিলাম, তখনও এই গুম কমিশন মানবাধিকার কমিশন নিয়ে আলোচনার সময় আমি বলতেছিলাম যে আসলে কেন আপনার মানবাধিকার কমিশনকে দুর্বল করতে হবে। আপনি নিজে যদি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড শুরু না করেন, আপনি নিজে যদি আরেকবার গুম করা না শুরু করেন, আপনার পুলিশ যদি আরেকবার জনগণের উপর অত্যাচার শুরু না করে, জনগণের একটা প্রান্তিক জনগোষ্ঠীর উপর নানান রকমের শোষণ না করে, তাহলে তো আসলে আপনার মানবাধিকার কমিশনকে দুর্বল করার কোনো প্রয়োজন নাই। তাহলে আমার ধরে নিতে হবে বিএনপি এই কাজগুলো করবে বা বিএনপি এই কাজগুলো করার জন্য মনোযোগ দিচ্ছে যে তার এগুলো করতে হবে। এর বাইরে তো আর মানবাধিকার কমিশনকে দুর্বল করে রাখার জন্য আসলে কোনো কারণ থাকতে পারে না। তো আমি যদি ভুল করে না থাকি, খুবই পলিটিক্যাল ল্যান্ডস্কেপ থেকে আমি বলতে পারি যে 6 মাসের বিএনপির যে তার যে শাসনামল, সেটা খুব ইজিলি বোঝা যাচ্ছে যে বিএনপি আরেকবার আনপপুলার হওয়ার জন্য যা যা করতে হবে সেই রাস্তাতেই সে আসে। বিএনপি কানসাটে কী ঘটছিল 2001 থেকে 2006 তা ভুলে গেছে। বিএনপি ফুলবাড়িতে কিভাবে জনগণের উত্থানের সামনে পালায়া ফেরত আসতে হয়েছে তার পুরো পুলিশ বাহিনী বিডিআর নিয়ে, সেটা ভুলে গেছে। শনির আখড়ায় তার এমপিকে কীভাবে দৌড়ানি দেওয়া হয়েছিল সেগুলো সবই সে ভুলে গেছে। এখন সে যেটা মনে করতেছে যেহেতু আবারও সেই একই রাস্তাতেই আমি যাব, একই ঘটনাগুলো ঘটবে, তাহলে শেখ হাসিনা তো একটা ভালো জিনিস করছে। সেটা হলো শেখ হাসিনা দেখাই দিয়ে গেছে কীভাবে আমলাতন্ত্র শক্তিশালী করা যায়, কীভাবে পুলিশকে র্যাবকে গুম করার হত্যা করার নানান রকম অনুমতি দিয়া কীভাবে সব কিছু সেটেলড রাখা যায়। ফলে বিএনপি ভুল করে না থাকলে সেই রাস্তাটাই মাপতেছে আর কি, এবং সেই রাস্তাতেই সে আসছে। আপনি অলরেডি লক্ষ্য করবেন আমাদের জ্বালানি খাতকে একটা বেসরকারিকরণের দিকে নিয়ে যাওয়া হইতেছে। আমরা জ্বালানি সংকট নিয়ে মধ্যে আছি। আমরা এর মধ্যে নানান রকমের হুম্বিতম্বি শুনলেও আসলে সমাধান কী সেগুলো জানি না। ফলে সেই জায়গাগুলো থেকে খুবই অটোমেটিকলি পলিটিক্যাল পার্টিগুলো তার আন্দোলনে নামবে। হয়তোবা এখন একটু কম হইতেছে, কিন্তু ধীরে ধীরে সেগুলো বাড়বে। ফলে এইগুলো যদি কন্ট্রোল করতে হয় তাহলে তো আসলে বিএনপির এই রাস্তা বাদে আসলে অন্য কোনো রাস্তা বাকি নেই বিএনপির জন্য। এখন এগুলো সবগুলো মিথ্যা হইতো, মানে আমার এই এতক্ষণের সব কথাগুলো সেগুলো মিথ্যা হইতো যদি আমরা দেখতাম যে আসলে এটা বেটার কোনো একটা বিল আসলে বিএনপি আনতেছে। তা আমি যদি ভুল করে না থাকি, বিএনপির ট্যাকটিক্সটা খুবই সিম্পল। সেটা হলো হাসিনার আমলে যে আইনটা ছিল সেটা থেকে একটু শক্তিশালী হবে, হ্যাঁ, কিন্তু আমাদের যেটা পাওয়ার কথা ছিল ওটা থেকে অনেকখানি দুর্বল হবে। এইরকম একটা গ্রে এলাকায় সে আসলে এই যতগুলো অধ্যাদেশ সে বাতিল করছে, এই অধ্যাদেশগুলো সামনে এই পার্লামেন্ট মানে 20 তারিখ থেকে শুরু হচ্ছে, ভুল করে না থাকলে এই সময় থেকেই এগুলো উত্থাপন শুরু হবে। প্রত্যেকটা অধ্যাদেশই আসলে এইরকমই হবে আর কি, একটু শক্তিশালী হবে। আগে মানবাধিকার কমিশনের রিপোর্টের কোনো গুরুত্ব ছিল না, এখন এই রিপোর্টটা আদালতে পেশ করা যাবে, এই যে দিলাম তো, পাওয়ার বাড়াইলাম আমি। ফলে এই জিনিসগুলো খুবই জরুরি যে আসলে আমাদের বোঝা যে বিএনপি আসলে এখন কোন দিকে আসলে যাচ্ছে এবং তার আসলে গতিমুখটা কোন দিকে। আর এই বিল নিয়ে অনেকখানি আলোচনা হয়ে গেছে, সবাই আলোচনা করছে, এই আইন নিয়ে আলোচনা করছে। ফলে আমি এই আলোচনাটা আসলে বেশি মানে আইনগত জায়গাটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি না। আরেকটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ যে আসলে আপনি একটি মানবাধিকার কমিশন যখন বানাবেন, সেই মানবাধিকার কমিশনটা যদি আরেকটা সরকারি দপ্তর হয়ে ওঠে, তাইলে আসলে সেই মানবাধিকার কমিশন বানানোরই দরকার নেই। মানে আমি আমার তরফ থেকে বলবো আর কি যে বিএনপির দরকারই নেই এই বিল আনার, মানে কোনো প্রয়োজন নাই আমার জনগণের কিছু টাকা অতিরিক্ত এদের অফিস, এদের মিটিং, এদের জন্য বেতন, এদের জন্য গার্ড, এদের জন্য গাড়ি, সেই গাড়ির জ্বালানি, তাদের রেশন, এগুলো দিয়ে নষ্ট করার দরকার নাই যদি আরেকটা সরকারি দপ্তর হয়। আমরা একটা সরকারি দপ্তর চাচ্ছি না, আমরা এমন একটা মানবাধিকার কমিশন চাই যে কিছুদিন আগে আপনি দেখবেন যে হবিগঞ্জে ভুল করে না থাকলে এনসিপির উপর আক্রমণ হলো, আলিফ ছেলেটা যে চোখে আক্রান্ত হলো। আমরা এরকম একটা মানবাধিকার কমিশন চাই যে নিজের থেকে এই ঘটনাটা তদন্ত করতে নামবে যে আসলে কী ঘটছে ওইখানে। মানে খুব সিম্পল, যে স্বাধীন, সে নিজের মতো করে সিদ্ধান্ত নিতে পারবে। সেইটা মনে করেন যে পাহাড়ে কোনো যদি সংঘাত ঘটে, সেটা যদি কোনো আদিবাসী নিপীড়ন হয়, কিংবা সেটা যদি কোনো প্রান্তিক জনগোষ্ঠীর উপরে নিপীড়ন হয়, সেই কমিশন যেন নিজের থেকে সেই ঘটনাটা তদন্ত করার সাহস এবং তার জন্য সেই রিসোর্স থাকে। আমরা এমন একটা মানবাধিকার কমিশন চাই যেই মানবাধিকার কমিশন সরকারের বিরুদ্ধে দাঁড়াবে দরকার পড়লে। কিন্তু আমরা আরেকটা সরকারের আজ্ঞাবহ আরেকটা সরকারি দপ্তর আসলে আমাদের তো প্রয়োজন নাই। মানে আমাদের অলরেডি অনেক সরকারি দপ্তর আছে। ফলে এই জায়গাগুলো আমার মনে হয় যে আমাদের ভাবাটা জরুরি। এবং আসলে সামনে এই আইন আসলে আমরা ঠেকাইতে পারবো কি না এটা আমার কোনো কনফিডেন্স নাই,
কারণ আমি পার্লামেন্টে ওই যে লিটন ভাই বলে গেছেন একটা ভালো কথা, যে এমন কোনো পার্লামেন্টারিয়ান নাই যিনি বলবে যে এই আইন আমি মানি না, আমি রিজাইন করলাম, আমি থাকবো না পার্লামেন্ট, এরকম কেউ নাই। সবাই মাইনেই নিবে আসলে শেষ পর্যন্ত। হয়তো বা কেউ ভোট দিবে, কেউ ভোট দিবে না, কেউ পলিটিক্যালি এটারে ব্যবহার করবে কি করবে না। কিন্তু আমাদের আসলে সামনে যে একটা প্রচণ্ড ইকোনমিক্যাল টার্মোয়েলের মধ্যে দিয়ে যাইতে হইতেছে এবং যাইতে হবে, এবং সেইটা ধইরা জনগণের যেই কষ্টটা হবে, এবং সেই সময় আমরা যারা নানানভাবে পলিটিক্সের সাথে যুক্ত, আমরা একটু বুঝতে পারতেছি যে এইটা আরেকবার সেই শেখ হাসিনার খড়গই নাইমা আসবে এবং সেই একই রকমের জিনিসই নাইমা আসবে, এবং এটা থেকে খুব একটা বিকল্প পাওয়া কঠিন। ফলে জনগণের যে মুভমেন্টটা, জনগণের যে আন্দোলনগুলো, যেটা আসলে জুলাই অভ্যুত্থানের পরে মানুষের যে একটা আশাবাদের জায়গা ছিল যে সে আরেকটু স্বাধীনতা নিয়ে বাঁচবে, তার জন্য আরেকটু অপরচুনিটিগুলো খুলে যাবে, সে যেন আরও বেশি ভালো ভালো অপরচুনিটিগুলো সে অ্যাফোর্ড করতে পারবে, সেইটা থেকে তো আসলে আমরা অনেক দূরে চলে আসছি। আমরা আসলে গত ইন্টারিম গভর্নমেন্ট বলেন কিংবা ইন্টারিম গভর্নমেন্ট বলে গত 6 মাসের যে ধারাবাহিকতা, ফলে আমাদেরকে আসলে যেই লড়াইটা আমরা জুলাইয়ের আগে করতেছিলাম সেই লড়াইটাই আরেকবার করতে হবে, এবং ওই রকমই একটা লড়াইয়ের রাস্তাতেই আরেকবার আমাদের নামতে হবে। আরো হাজার হাজার লোকের রক্ত লাগবে। এইটা আমি বলবো না যে লোকের রক্ত লাগবে, হাজার হাজার মানুষের একটা গণঅভ্যুত্থান হবে, কিন্তু লড়াইটা আসলে সেটাই। এখন ভবিষ্যতে কি হবে না হবে, ভবিষ্যৎ কোন দিকে আমাদের নিয়ে যাবে, নিশ্চয়ই তখন ডিসাইড করা যাবে আর কি। কিন্তু লড়াইটা আমাদের চালায় যেতে হবে, এছাড়া আসলে এই গভর্নমেন্টের সাথে ডিল করার আর কোনো বিকল্প আছে বলে আমার মনে হয় না আর কি। যাই হোক, সবাইকে ধন্যবাদ, ফাহিম ভাইকে ধন্যবাদ আজকে আমাকে ইনভাইট করার জন্য।